দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ ২৪ ঘন্টা। আপনারা জানেন করোনার সাথে যুদ্ধ চলছে সারা পৃথিবীর। সেই যুদ্ধ থেকে নিশ্চিতভাবে বাদ যায়নি বাংলাদেশে, এবং সেই যুদ্ধ একদিকে যেমন চিকিৎসার যুদ্ধ, একদিকে যেমন মানুষকে ভালো করার যুদ্ধ, সেই সঙ্গে বিশাল এই জনসংখ্যার দেশে আরেকটা বড় যুদ্ধ হচ্ছে মানুষের বেঁচে থাকার যুদ্ধ। কারণ সাধারণ ছুটি আবারও বর্ধিত হয়েছে ৩০শে মে পর্যন্ত। অনেক মানুষ এই করোনাকালে হঠাৎ করেই তাদের কর্ম হারিয়েছে, বিশেষ করে যারা দিন এনে দিন খেত, রিক্সা ভ্যান শ্রমিক, দিনমজুর, বাস শ্রমিক, পরিবহন শ্রমিক সহ এরকম অসংখ্য মানুষ। সেসব মানুষ কি করে বাঁচবে, তাদের জন্য কি করছে সরকার, সেসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আপনারা জানেন এরই মধ্যে প্রধানমন্ত্রীর উদ্যোগে বেশ কিছু মানুষকে ৫০ লাখ পরিবারকে নগদ ২৫০০ টাকা করে দেওয়ার কর্মসূচি আজকে উদ্বোধন হয়েছে, এবং সেই টাকা সরাসরি তারা ডিজিটাল পদ্ধতিতে তাদের মোবাইলে পাবেন। এই কর্মসূচির প্রভাব নিয়ে কথা বলতে চাই, সরকার আর কি করছে সেগুলো জানতে চাই। আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি জীবন বাঁচানোর যুদ্ধ। আপনার সঙ্গে পুরো সময় থাকবো আমি, মাহফুজ মিশু। দর্শক, বলছিলাম জীবন বাঁচানোর যুদ্ধ, সেই বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। করোনাকালে সরকার কি করছে মানুষের জন্য, সেসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী ডক্টর এম এ মান্নান এমপি। আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বীর বিক্রম। আমাদের সঙ্গে আরও যুক্ত হচ্ছেন ঢাকার বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সানেমের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর সেলিম রায়হান। যুক্ত হবেন আমাদের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি, এবং নগদ ডাক বিভাগের যে টাকা বিতরণের যে সার্ভিসটি, সেটির অনলাইন, সেটির প্রধান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব তানভীর আহমেদ মিশুক। আপাতত আপনাদের এই ৫ জনকে স্বাগত জানাচ্ছি আমরা আজকের ২৪ ঘন্টায়। দর্শক, নিশ্চয়ই আপনারা জানেন করোনাকালে আমাদের স্টুডিওতে কোনো অতিথি থাকছেন, এবং পুরোটাই ইন্টারনেট নির্ভর একটি শো করতে হচ্ছে আমাদেরকে পরিস্থিতির কারণে। শারীরিক দূরত্ব বজায় রেখে আমরা সব অতিথিকে এখনো পুরোপুরি কানেক্ট করতে পারিনি। আমাদের সঙ্গে আমরা কথা শুরু করতে চাই নগদের ব্যবস্থাপনা পরিচালক জনাব তানভীর আহমেদ মিশুক, আপনাকে দিয়ে। আপনি আছেন আমাদের সঙ্গে, এবং নিশ্চয়ই এই উদ্যোগটি অসাধারণ একটি উদ্যোগ, এবং খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় সেটি তত্ত্বাবধান করছে। আপনার কাছে যেটি আমরা জানতে চাই, শিডিউল অনুযায়ী ১৪ থেকে ১৮ তারিখের ভিতরে এই টাকাটি মানুষের মোবাইলে পৌঁছে যাওয়ার কথা। আপনি একটু প্রক্রিয়াটি বলবেন যে কবে নাগাদ পৌঁছাবে, এবং আমরা এখনো জানি যে সবার তালিকা সম্ভবত চূড়ান্ত হয়নি। ৩৬ লাখের তালিকা হয়েছে, আরো ১৪ লাখ পরিবার, এবং মানসিক কোনো ভোগান্তিতে পড়বে কিনা, অনলাইনের এটা সাধারণ মানুষ তারা বুঝছেন কিনা, আপনাদের অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রীর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যে সরাসরি উপহারটা পৌঁছে দিচ্ছেন এই বিপদকালীন সময়ে, এই আর্থিক সহায়তাটা, এটা কিন্তু আর্থিক সহায়তার সাথে সাথে একটা আস্থা তৈরি করছে, একটা নতুন ভরসা তৈরি করছে মানুষের প্রতি। যে মানুষগুলি আসলে ভাবতেই পারছিল না যে এতদিন ধরে কাজ বন্ধ, তারা কিছু করতে পারছে না, তারা না খেয়ে আছে, তো তাদের মধ্যে একটা আস্থা তৈরি হচ্ছে যে না, কেউ একজন আছেন যিনি তাদের জন্য চিন্তা করছেন। আর আমরা দেখেছি যে ত্রাণ নিয়ে একটু ঝামেলা হতো, মানে যতটুকু ঝামেলা হয়েছে তার চেয়ে বেশি সাউন্ড হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ত্রাণটা হয়তো চাল ডাল দিচ্ছে, বাট যেই লোকটা পাচ্ছে তার হয়তো চালের রিকোয়ারমেন্টটা না, হয়তো তার একটা ওষুধ কিনতে হবে। সো এখন যেহেতু সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটা পৌঁছে যাচ্ছে, সো সে স্বাধীনভাবে ডিসিশন নিতে পারছে আসলে তার আসলে কি কেনা দরকার, কি প্রয়োজন সেই জিনিসটা। এবং আমি এটা আজকে গুগল করে সার্চ করে দেখছিলাম যে এটা ওয়ার্ল্ডের একটা রেকর্ড, যে একই সাথে কোনো দেশের প্রধানমন্ত্রী ৫০ লাখ মানুষকে এই উপহারটা বা এই সাহায্যটা পৌঁছে দিয়েছে। আর এটার লিস্টিংটা এসছে আসলে রুট লেভেল থেকে, ডিসি সাহেবরা দিয়েছেন আইসিটি মিনিস্ট্রিকে, আইসিটি মিনিস্ট্রি ওটাকে সর্ট করে অর্থ মন্ত্রণালয়ে দিচ্ছেন, অর্থ মন্ত্রণালয় সেই ডাটাটাকে আমাদের কাছে দিচ্ছেন। আমরা করছি হচ্ছে এটা ইলেকশন কমিশনের সাথে ভেরিফাই করে যেই ডাটাগুলো আসলে ফেক আসছে বা এনআইডির সাথে মিলছে না বা প্রপার লোক পাচ্ছে না, যেহেতু অনেক ফাস্ট করা হয়েছে, এটা খুব অল্প সময়ের মধ্যে হয়তো কিছু এরর থাকতেই পারে। সো এটা আমরা আবার ব্যাক করে দিচ্ছি অর্থ মন্ত্রণালয়কে যে এই ডাটাগুলো আসলে ডিসবার্সমেন্ট করা সম্ভব না। তো আর যেগুলো রিয়েল আসছে সেগুলো আমরা ইমিডিয়েট ডিসবার্সমেন্ট করে দিচ্ছি। এবং প্রধানমন্ত্রী বলেছেন এটা ঈদের উপহার, এবং ঈদের আগেই টাকাটা পৌঁছে যাবে। এবং আমি আশা করছি যে এই দ্রুত গতিতে চলছে সরকার, যেই দ্রুত গতিতে কাজ করছে,
আশা করছি নেক্সট উইকের মধ্যে আসলে সবগুলো পরিবারকে দিয়ে দেওয়া সম্ভব হবে। তানভীর ভাই, আপনার কাছে আরেকটা বিষয় আপনি একটু যেটা জানতে বললেন চাই, যে- আরেকটা বিষয় একটু জানতে চাই। ধরেন শিডিউল অনুযায়ী 14 থেকে 18 মে এর ভিতরে কাজটা হওয়ার কথা, প্রথম দিনে আমরা কতটুকু করতে পারলাম? মানে কতজন মানুষ আজকে সরাসরি এই টাকাটা পেয়েছেন, এবং আপনাদের লক্ষ্যমাত্রাটা কি, কবে নাগাদ এটা শেষ করবেন? আচ্ছা আচ্ছা, আমাদের লক্ষ্যমাত্রা আছে যে যদি আমরা ডাটাগুলি পেয়ে যাই তাহলে আসলে আমরা আমাদের ডিসবার্সমেন্ট, যেমন আমি আমাদের সিস্টেমের ক্যাপাসিটি বলতে পারি, আমাদের 50 লক্ষ মানুষকে ডিসবার্সমেন্ট করতে সময় লাগবে 3.5 মিনিট, 3 মিনিট 45 সেকেন্ড, কারণ আমরা একটা ড্রাই রান করেছি, সো সেখানে দেখেছি। বাট ডাটাগুলি আমার আসলে পেতে হবে, আর ডাটাগুলি পাওয়ার পরে আমরা যে ভেরিফিকেশন করছি সেটা তো করছি আসলে ইলেকশন কমিশনের সার্ভারের সাথে, সেটা একটু সময় নিচ্ছে, বিকজ ইলেকশন কমিশন সার্ভার 1000-এর বেশি একসাথে ডাটা ভেরিফাই করতে পারে না। সো প্রতি 1000 করতে হয় তখন 20 মিনিট সময় লাগছে। সো আমরা ডাটা পেলে এটা আসলে ইমিডিয়েটলি দিয়ে দিতে পারবো। বাট প্রবলেম হচ্ছে যে এখানে কাজ করছে আসলে নগদ পেয়েছে 17 লাখ আউট অফ 50 লাখ পরিবার, অন্যান্য বিকাশ পেয়েছে 15 লাখ, রকেট 10 লাখ এবং শিওর ক্যাশ 8 লাখ। বাট সবার টেকনোলজি তো আসলে সেম না, সো সবাই আসলে সেভাবে ডেলিভারিটা দিতে পারছে না। কারণ আমি দেখলাম যে আমি নিজে এটা তত্ত্বাবধান করছি, কারণ যেহেতু এটা মাননীয় প্রধানমন্ত্রীর উইশ এবং এটার মধ্যে যাতে কোথাও কোনো ফাঁক না থাকে, এই জন্য আমি নিজে এটা তত্ত্বাবধান করছিলাম। সো আমি দেখলাম যে যখনই অর্থ মন্ত্রণালয় ডাটা দিচ্ছে, আমরা যখন ডাটা আবার রিটার্ন করছি কনফার্মেশন দিয়ে, সো সব 4টা অপারেটর আসলে সেম ভাবে পারছে না, কারণ কারোর টেকনোলজি 2011, 2015, 2014, আমাদেরটা 2019-এর তো সবচেয়ে মডার্ন টেকনোলজি, সো আমরা খুব ফাস্ট দিতে পারছি এই রেসপন্সটা। জি, আপনার জন্য So, অনেক আমাদের শুভকামনা। আশা করছি আমরা একটু মাননীয় পরিকল্পনা মন্ত্রী আপনার কাছে যেতে চাই। মাননীয় মন্ত্রী, আপনাকে স্বাগত। আপনি নিশ্চয়ই কর্মসূচিটি সম্পর্কে জানেন। একটা প্রশ্ন আপনাকে শুরুতেই করতে চাই যে এটা তো একটা দারুণ কাজ, মানে এই সময় মানুষ যে নগদ টাকা পাবে এবং সেই চিন্তাটা খোদ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে করা হচ্ছে, এটা কোনো আলাদা কোনো মন্ত্রণালয় করছে না, সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় সেটি তত্ত্বাবধান করছে, এবং এমন সময় করছে যখন আমাদের ত্রাণ বিতরণ নিয়ে খানিকটা অনিয়ম বা অব্যবস্থাপনার অভিযোগ, সেটি নিয়ে প্রধানমন্ত্রীর শক্ত অবস্থান। ফলে প্রধানমন্ত্রীর এই যে মানুষকে সরাসরি টাকা দেওয়াটা, সেটি কি বার্তা দিচ্ছে জনমনে? আপনি রাজনীতি করেন দীর্ঘদিন। আমরা একটা রাজনৈতিক দর্শন অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী নিজের আছে, তিনি যে দলের প্রধান সেই দলেরও কিছু রাজনৈতিক দর্শন আছে, সরকারের কাজের কিছু ধরন আছে। আর এই যে ঘটনাটা এবার যে কোভিড বা করোনা, এইটা একটা অপ্রত্যাশিত সাডেন ঘটনা, এটা কেউ তৈরি ছিল না। এটা মোকাবিলা করার জন্য আপৎকালীন ব্যবস্থা সঙ্গে সঙ্গে করতে হয়েছিল এবং সেভাবে তিনি রেসপন্ড করেছেন। সুতরাং এই যে কোন মন্ত্রণালয় করছে না, ওনার ওখান থেকে করা হচ্ছে। আমি বলতে চাই যে গোটা যারা মেডিকেল হোক, এভরিথিং কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটা নেতৃত্বে আছেন এবং তিনি, তার একটা টিম আছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে, বিভিন্ন জায়গা থেকে নেওয়া, যাদের মাধ্যমে তিনি আমাদের এই বার্তাগুলা দিচ্ছেন। এবং মাঠ প্রশাসন যারা আমাদের আছে, প্রাইমারি ডেপুটি কমিশনার, এটা আমাদের অত্যন্ত পরিচিত প্রতিষ্ঠিত পদ। কেউ দ্বিমত থাকতে পারে, সেটা ভিন্ন কথা। আমি নিজে এই সিস্টেমে ছিলাম, এটা পরীক্ষিত দীর্ঘদিনের একটি পথ। 2-4টা ব্যক্তির ঘটনা হয়ে যায়, তার জন্য গোটা সিস্টেমটাকে দায়ী করা ঠিক হবে না। আমি বিশ্বাস করি যে বিশাল কাজে তিনি হাত দিয়েছিলেন। 50 লাখ, যার সঙ্গে একটু আগে কথা বলেন আপনি, যে 2500 করে দেওয়া হবে 50 লাখ পরিবারকে, তার সরাসরি তার নিজের অ্যাকাউন্টে, যাতে মাস যান্ত্রিক ত্রুটি হচ্ছে খানিকটা, আমরা চেষ্টা করেছি কিনা আমি জানি না, এটা প্রমাণ করুন যে আমরা উই ক্যান ডু। আমার ধারণা যে আমরা এটা পার করতে পারবো 18 তারিখের মধ্যে। আমাদের সরকারি নিয়ন্ত্রণ আছেন, তারা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছে না। আমরা মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী আছেন আমাদের সঙ্গে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি। এটা তো একটা সূচনা হলো, এই কাজটি প্রধানমন্ত্রীর অফিস থেকে সরাসরি করছে। আপনার কাছে আমরা যেটা জানতে চাই যে খুব স্বভাবতই প্রশ্ন আসে যে এই তালিকাগুলো কিভাবে হলো, এই তালিকাগুলো তৈরির ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি, কোনো ধরনের দলীয় লোকজন, সেটা করা হলো নাকি একদমই যাদের নিড তাদের
কাদেরকে আপনারা দিচ্ছেন? আমি প্রথমে নগদের যে এমডি বিশু ভাই একটু সংশোধন করতে চাই যে তালিকাটা কিন্তু আইসিটি মন্ত্রণালয় করে নাই। এই তালিকাটি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন আমাদেরকে, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়কে, এবং ডাটাবেস করার জন্য। আমরা আইসিটি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে সহায়তা করেছে, আমাদের সফটওয়্যারটা ডেভেলপ করে দিয়েছে, এবং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় A2I ডিভিশন তারাও আমাদের সাথে কাজ করেছে। এবং এখান থেকে অগ্রাধিকার ভিত্তিতে 50 লক্ষ তালিকা আলাদা করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী উপহারের জন্য। সেই 50 লক্ষ তালিকা আবারও সেখান থেকে 10% ভেরিফিকেশন জন্য পাঠানো হয়েছে, এবং সেটা ভেরিফাই হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেটা সাবমিট করা হয়েছে। এবং আজকে যেটা মিশু সাহেব বললেন যে সেটা আরো কিছু কারেকশন করতে হবে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন যে এই তালিকার মধ্যে যারা সামাজিক নিরাপত্তা খাতের যে ভাতাগুলো পাচ্ছে তাদেরকে বাদ দিতে হবে। বাদ দিয়ে সেখানে তিনি উপকারভোগীর একেবারে স্পেসিফিক বলে দিচ্ছেন কারা পাবেন, যে ভাসমান মানুষ, নির্মাণ শ্রমিক, গণপরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, রেলওয়ে কুলি, মজুর, ঘাট শ্রমিক, নরসুন্দর, ফেরিওয়ালা, দিন মজুর, রিক্সা ভ্যান, গাড়ি চালক এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের লোক সহ মানবিক সহায়তা পাওয়ার যোগ্য পরিবারবর্গ এবং যারা দৈনিক আয়ের ভিত্তিতে জীবিকা নির্বাহ করে এমন জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হবে। সেটা হয়তো এই কয়েকদিনের মধ্যে কারেকশন করে মিশু সাহেব যেটা বলেন যে প্রায় 31 লক্ষ দেওয়া হয়েছে, আর বাকিটা কারেকশন হয়ে আসবে। আসলে 50 লক্ষ আমরা আশা করি যে 18 তারিখে যে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দিষ্ট করেছেন যে 18 তারিখের মধ্যে বিতরণ করা হবে, সেটাও হয়তো সম্ভব হবে। কিন্তু এই তালিকা করার ক্ষেত্রে আপনাদের বিবেচনা কি? প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে আমরা মানতে পারি না, আমাদের মাঠ প্রশাসনে সেটা মানা হয় না, আমাদের জনপ্রতিনিধিরা কেউ সেটা মানেন না। এবার যেহেতু এই কাজটি সরাসরি তিনিই তদারক করছেন তার কার্যালয় থেকে, ফলে সেই বিষয়টা আপনাদের মাথায় থাকছে কিনা বেশ গুরুত্ব সহকারে? এই যে এখন বললাম যে কারা কারা এটার তালিকাভুক্ত হবে, তাদের প্রত্যেকের হেডিং গুলো তো আপনাকে আমি এখন এইমাত্র বললাম। এর বাইরে অন্য কেউ আর এখানে তালিকাভুক্ত হতে পারবে না। জি, দারুণ। আমরা আমাদের যেহেতু মাঠ প্রশাসন সেই কাজটি করছে, আমাদের সঙ্গে ঢাকার বিভাগীয় কমিশনার আছেন জনাব মোস্তাফিজুর রহমান। আপনি A2I এর সঙ্গেও দীর্ঘদিন ছিলেন, ফলে আপনি এই বিষয়গুলো ভালো জানার কথা। আপনি যদি একটু বলেন যে এই তালিকাটা আসলে আপনারা কিভাবে পাচ্ছেন, মানে আপনার অফিসে তালিকাটা কিভাবে আসছে? সেটা কি একদম নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছ থেকে আসছে নাকি আপনার উপজেলা পরিষদ তাদের মাধ্যমে আসছে? প্রথমে অন্য একটা বিষয় দিয়ে আপনার প্রশ্নের উত্তরটা দিতে চাই। গতকাল আমার এক পরিচিত জন ডেনমার্কবাসী, উনি আমাকে ফোন করে জিজ্ঞেস করছিল যে এই সব জনগোষ্ঠীর জন্য সরকার কি করছে। আমি একটা অ্যান্সার করেছিলাম যে ডেনমার্কের টোটাল যে জনগোষ্ঠী তার থেকে অধিক মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী একটা ক্লিকে 2500 টাকা করে প্রদান করবেন আগামীকাল। তো এইটাই হচ্ছে আমাদের গর্বের জায়গা। আপনি যেটা বলেছেন যে আমি ওয়েবসাইট ঘাটাঘাটি করে দেখেছি যে বিশ্বের কোথাও এই পর্যন্ত এইরকম রেকর্ড এখন আমি পাইনি, আমাদের অজানা থাকতে পারে। তো মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এই জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা সাহসী পদক্ষেপ এবং দৃষ্টান্তমূলক একটা রাখার জন্য। তালিকায় আসি। তালিকার জন্য আমাদের ত্রাণমন্ত্রী মহোদয় আছেন, ওনারা গত 20 সালের একটা বিশেষ মানবিক সহায়তা নির্দেশিকা একটা আমাদের গাইডলাইন দিয়েছেন, এবং গাইডলাইনটা খুবই ডিটেইল, এবং এখানে প্রত্যেকটা ওয়ার্ড কমিটি করা আছে। ওয়ার্ড কমিটিতে ওয়ার্ড সদস্যকে হেড করে এবং বাইরের 4জন প্রতিনিধি সহ একটা কমিটি করা আছে। এখানে স্কুল শিক্ষক আছেন, আমাদের অনেক ক্রস সেকশন অফ সোশ্যাল লিডাররা আছেন। তারাই তালিকাটা করার পরে এটা ইউনিয়ন পরিষদে আসার পরে এটা ইউনিয়ন তালিকাটা কম্পাইল হয়, এবং ইউনিয়ন পরিষদ এই তালিকাটা আসলে অ্যাপ্রুভ করে না। অ্যাপ্রুভালটা আসে হচ্ছে উপজেলা কমিটির কাছে, এবং উপজেলা কমিটি হেডেড বাই আমাদের স্থানীয় মাননীয় সংসদ সদস্য, উনি উপদেষ্টা। এই উপজেলা কমিটি এটাকে অ্যাপ্রুভ করার পরে আইসিটি ডিভিশন যে সিস্টেমটি তৈরি করেছে এখানে ডাটাবেসটাকে আপলোড করা হয়েছে। এখন এই সমস্ত কার্যক্রমগুলো ঘটেছে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে। আমাদের ত্রাণমন্ত্রী মহোদয় এখানে আছেন, ওনার উপস্থিতিতে আমরা বেশ কয়েকদিন আগে একটা জুমে মিটিং করে একটা সিদ্ধান্ত হয় যে আমরা এই দিকে যাব, এবং তারপরে থেকে সফটওয়্যারটা তৈরি, ডাটাবেস তৈরি, ডাটাবেসের স্ট্রাকচার ডিজাইন,
এই সমস্ত কিছু করার সময়টা পাওয়া গেছে খুবই অল্প। তো যখন এই ফিল্ড থেকে ডাটাগুলো এসছে এবং ডাটাগুলো যারা টাইপ করেছে তাদের দক্ষতাও সবার এক না। ধরেন একই রকম একই একটা পেশার আহ, কথা একজন এক এক রকম লিখেছে, কেউ নরসুন্দর লিখেছে, কেউ নাপিত লিখেছে, কেউ ভিন্ন বানানে লিখেছে। এই জন্য এই ডাটা ম্যাচিং এর ক্ষেত্রে আবার অনেকে আমাদের মোবাইল নাম্বারটা টাইপ করতে ভুল করেছে, এনআইডি টাইপ করতে ভুল করেছে। এইটার কারণে আমাদের কিছু এই স্যাম্পলটা বোঝার জন্য আমরা 10% ভেরিফিকেশনের একটা নির্দেশনা পাই এবং 10% ভেরিফিকেশন করার পরে আমরা যখন বুঝলাম যে আসলে বাকি 90%টাও আমাদের একটু কষ্ট হলেও ভেরিফাই করা উচিত, তখন আমরা পুরাটাই এখন ভেরিফাই করার জন্য মাঠকে বলেছি এবং তারা এটা ভেরিফাই করে অলমোস্ট ডাটাটা প্রায় নির্ভুল করবো না, নির্ভুল করাটা এত অল্প সময় কঠিন, 50 লক্ষ টাকা যতটা আমরা সম্ভব নিয়ে- নির্ভুল আপনারা নিশ্চয়ই করবেন। আমরা একটু আমাদের সঙ্গে একজন অর্থনীতিবিদ আছেন ডক্টর সেলিম রায়হান স্যার, আপনার কাছে সরাসরি প্রশ্ন, এই সময়ে যখন মানুষের হাতে কাজ নেই, টাকার ফ্লো কম, বিশেষ করে এই ধরনের মানুষের হাতে তো টাকা একেবারেই নেই, তাদের হাতে এই নগদ টাকাটা জাতীয় অর্থনীতিকেও খানিকটা কি বার্তা দেয় এবং মানুষের ভিতরে খানিকটা আস্থা ফিরবে কিনা? ডক্টর সেলিম রায়হান। এটা অসম্ভব প্রশংসনীয় একটা উদ্যোগ এবং এটা কার্যকরীভাবে প্রয়োগ করার ক্ষেত্রে যত রকম এফোর্ট দরকার আমি আশা করি যে মন্ত্রণালয়গুলো তারা সম্মিলিতভাবে সেটাকে সেই এফোর্টটা দিবে। আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমি জাস্ট দুটো তিনটা পয়েন্ট একটু তুলে ধরতে চাই, আমার কাছে মনে হয় এটা আলোচনার সহজ মানে সুবিধা হবে। একটা অফকোর্স যেটা এতক্ষণ ধরে যে আলোচনা শুনলাম তার মধ্যে একটা বড় পয়েন্ট হচ্ছে আইডেন্টিফিকেশন, যে প্রপারলি আইডেন্টিফাই করা যাচ্ছে কিনা, এবং সেটা একটা টেকনিক্যাল সাইড আছে, যে টেকনিক্যাল সাইডে আমরা দেখলাম যে অনেক সময় নাম্বার ম্যাচিং হচ্ছে না, এই হচ্ছে না, সেটা যেমন একটা দিক আছে, সেটাও যত দ্রুত মানে সমাধান করা যায় তত ভালো। কিন্তু নন টেকনিক্যাল একটা সাইডও আছে, সেটা হচ্ছে আসলে আমরা যেটা এতক্ষণ ধরে শুনলাম যে আসলে প্রপার যাদের পাওয়ার কথা তারা ইনক্লুডেড হচ্ছে কিনা এই আইডেন্টিফিকেশনে। সেই জায়গাটায় আমার কাছে মনে হয় যে এটা এনশিওর করতে হবে। ডিসবার্সমেন্টটা দ্রুত হওয়া দরকার, এটা যেন সময় না লাগে। আমরা একটু আগে টেকনিক্যাল কিছু সমস্যা শুনছিলাম সার্ভারের ব্যাপার, তা আমার কাছে মনে হয় যে এই জায়গাটা একটু নিশ্চিত করা দরকার। আপনি যে পয়েন্টটা বলেছেন যে শুধুমাত্র ক্যাশ দিলে হবে কিনা, যেরকম একটা ডিপ্রেসড একটা ইকোনমি আমরা দেখছি এখন, মার্কেট স্ট্রাকচার ফেল করছে, অনেক জায়গায় মানুষজন কিনতে গিয়েও কিন্তু অসুবিধা ভোগ করছে। সুতরাং আমার মনে হয় এই ধরনের যারা ভালনারেবল পপুলেশন তাদের জন্য খাদ্য সহায়তাও অপশনটা ওপেন রাখা দরকার। এটা কিভাবে রাখা যায় সেই জিনিসটা আমার কাছে মনে হয় একটু আমার মনে হয় অলরেডি এই উদ্যোগগুলো আছে, কিভাবে সমন্বয় করা যায় সেই জায়গাটা একটু দেখা। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে এটার এটা তো ওয়ান টাইম একটা আমরা 2,500 টাকা দিচ্ছি, আমি একটু হিসাব করে দেখলাম এটা খুব সম্ভবত একটা ওয়ান টাইম 1 মাসের একটা দেওয়া, কিন্তু এই সহায়তাটা খুব সম্ভবত আমাদের আরো 2 মাস অন্তত হয়তো আমাদের কন্টিনিউ করতে হবে। সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যে মাননীয় প্রধানমন্ত্রী এবং যে অনারেবল মিনিস্টাররা আছেন তারা ওইটা কনসিডার করবেন। এবং ফাইনালি আমি বলবো পুরো প্রক্রিয়াটাকে এটা ঠিক মতো হচ্ছে কিনা এটার একটা মনিটরিং দরকার, এটাকে যাতে ওভারসি করা, যেটা আমি জানি যে মাননীয় মন্ত্রীরা তারা এই জিনিসটা মাথায় আছে, কিন্তু এক্সিকিউট করা, মনিটর করার জায়গাটাগুলো নিশ্চিত করা, স্বচ্ছতা এবং জবাবদিহি জায়গাটা নিশ্চিত করা, তাহলে কিন্তু এটা যে মহৎ উদ্দেশ্য সেটা আমরা মনে করি সত্যিকার অর্থে এটা আমরা উদ্দেশ্যটা অনেক ধন্যবাদ ডক্টর সেলিম রায়হান। দর্শক, আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আমরা দুজন মন্ত্রীর কাছে জানতে চাই এই যে মনিটরিং এবং জবাবদিহিতার জায়গাটা এবং প্রধানমন্ত্রীর যে সদিচ্ছা, তিনি আজকে একদম খুব ক্যাটাগরিক্যালি একদম বলেছেন যে কিঞ্চিত দিলেও যেন আমি মানুষকে দিতে পারি, উনি মানুষের প্রয়োজনটা বুঝছেন, ফলে সেইটা বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের, বিশেষ করে অন্যান্য তার টিমমেট যারা, তার প্রশাসনে যারা, ফলে সেই জায়গাটা আমরা কতখানি করতে পারবো, মানে তার উদ্দেশ্যটা কতখানি সফল হবে সেটি নির্ভর করছে আপনাদের উপর। সেই জায়গায় আপনারা কি করবেন সেই কথা শুনবো দর্শক। তার আগে ছোট্ট একটা বিরতি, একটু পরে ফিরবো। দর্শক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জীবন বাঁচানোর যুদ্ধ, সেই প্রসঙ্গে আলাপ করছি আমরা। দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই। মাননীয় প্রতিমন্ত্রী, প্রশ্ন যেটি এসছে, ডক্টর সেলিম রায়হানও বলছেন যে এটির মনিটরিং কিভাবে হবে, সেটি হচ্ছে একটি বড় প্রশ্ন, কারণ এটি দারুণ কাজ, খুবই প্রশংসনীয় কাজ, মানুষ খুবই খুশি, কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তার যে উদ্দেশ্য থেকে এই কাজটি করছেন, যে নির্দেশনা আপনাদেরকে দিয়েছেন, সেই মানুষদের হাতে সঠিক সময়ে সঠিকভাবে যদি টাকাটা না পৌঁছায় তাহলে তো সেই উদ্দেশ্যটি ব্যাহত হবে।
পাশাপাশি সেই ডক্টর সেলিম রায়হান এটিও বলছেন যে এটি কেবল 1 মাসের জন্য। তার পরামর্শ হচ্ছে এটি সামনের দিনগুলোতে পরিস্থিতি বুঝে আরো অন্তত 2 মাস একই প্রকল্প চালু রাখা যায় কিনা, সরকারের প্রস্তুতি কি? ধন্যবাদ। এটার যে স্বচ্ছতা আনার জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা হলো এই যে ডাটাবেস, এবং এই ডাটাবেসকে আপনি একটু আগে শুনেছেন যে নগদের যিনি এমডি আছেন তিনি কথা বলেছেন। আমরা নিজেরা কাজ করেছি, ভেরিফিকেশন করেছি, আইসিটি মন্ত্রণালয় কাজ করেছে, A2I ডিভিশন কাজ করেছে, সবকিছু ভেরিফাই করেই কিন্তু ডাটাবেসটা তৈরি হয়েছে। এবং যেহেতু এটা ব্যাংকিং এর মাধ্যমে সরাসরি উপকারভোগীর কাছে অর্থটা পৌঁছে যাচ্ছে, মাঝখানে মধ্যস্থকারী কেউ নাই, কাজে এখানে কিন্তু কোনো অনিয়ম আর দুর্নীতির কোনো সুযোগ নাই। তারপরেও গোটা ত্রাণ কার্যক্রমটি মনিটরিং এর জন্য একটি জাতীয় কমিটি করা হয়েছে, পদাধিকার বলে আমি সেটা সভাপতি। এছাড়া জেলা কমিটি করা হয়েছে, সেখানে সভাপতি জেলা প্রশাসক, উপজেলা কমিটির সভাপতি ইউনিয়ন কমিটির সভাপতি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কমিটির সভাপতি, ইউপি সদস্য। এবং এই কাজগুলোকে আরো দক্ষতার সাথে কোঅর্ডিনেট করা, মনিটর করার জন্য আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 64 জন সচিবকে প্রত্যেকটি জেলার দায়িত্ব দিয়েছেন। এছাড়া ত্রাণ মন্ত্রণালয় থেকে আলাদা ত্রাণ কমিটি করে দেওয়া হয়েছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জেলা উপজেলা পর্যায়ে ত্রাণ কমিটি। তার মানে আপনি বলছেন এটা প্রপারলি মনিটরিং করা হবে। আমি একটু ঢাকার বিভাগীয় কমিশনারের কাছে আরেকবার যেতে চাই। জনাব মোস্তাফিজুর রহমান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এবং যে জায়গায় জিনিসটা গেছে আমরা ধরে নিচ্ছি যে এটা ঈদের আগে করতে পারাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। পাশাপাশি আপনাদের এই যে প্রক্রিয়াটা রেডি হচ্ছে সেটি তো চাইলে কেবল একবার না, এটি তো একাধিকবারও কাজে লাগানো যাবে। প্রশ্ন হচ্ছে আপনারা যে তালিকাটি করছেন সেটা কি ওয়ান টাইম তালিকা করছেন? মানে আপনি যদি জুন মাসে আরেকজনকে দেন তাহলে কি আরেকটি তালিকা করবেন, নাকি এই তালিকাটাই সরকারের নির্দেশনা কিরকম যে এই তালিকাটাই কন্টিনিউ করবেন? এক্সিলেন্ট কোশ্চেন। বাংলাদেশে এই প্রথম একটা পরিবার ভিত্তিক তালিকা হচ্ছে। এর আগে কিন্তু আপনি ফ্যামিলি বেসড কোনো ডাটাবেস পরিপূর্ণ কোনো জায়গায় কনক্রিট পাবেন না। সেন্সাস হয়েছে কিন্তু কোনো রেজিস্ট্রি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম 50 লাখ আমাদের একটা অ্যাসেট তৈরি হলো। এখন যদি আমি এটাকে বাড়াতে পারি, এটা কিন্তু পার্মানেন্ট হয়ে গেল। এইটাকে মডিফিকেশন, রেকটিফিকেশন এগুলোর স্কোপ আমাদের আছে। আমি যদি মনে করি যে না, এর সাথে আমি আরো কিছু পেশার অন্য কিছু মানুষকে এর সাথে ইনক্লুড করব, দেয়ার ইজ এ স্কোপ। আর এইটাকে আমি ভেরিফিকেশন এবং এদেরকে যাচাই বাছাই তো আমার সবসময় করতে পারি। একবার সিস্টেমে ঢুকে গেলে এটা কিন্তু ওয়ান টাইম নয়। এটা নিয়ে আমি যেমন ত্রাণ মন্ত্রণালয় মে মাসে 20 কেজি করে চাউল সহায়তা দিবে, মানবিক সহায়তা। তো আমাদের একটা প্ল্যান আছে, এই ডাটাবেস থেকেই প্রত্যেকের নামে একটা করে কিউআর কোড সম্বলিত কার্ড প্রিন্ট করে এইটা মানুষের হাতে দিয়ে দেওয়া, এবং ওইটাই হবে তার ত্রাণের স্লিপ। সে যখন আসবে মোবাইলে এটাকে স্ক্যান করে আমরা তাকে দিয়ে দিতে পারবো। এটা দেয়ার ইজ এ প্ল্যান। এরপরে যদি আমাদের খাদ্য মন্ত্রণালয় 10 টাকা কেজি দরে চাল বিক্রির যে উদ্যোগ, সেই ডাটাবেসটাও যদি আমরা এখানে ঢুকাই, এখান থেকে বের করতে পারি, আমাদের সিস্টেম কিন্তু রেডি। সিস্টেম রেডি মানে আমরা রেডি করছি আস্তে আস্তে, এবং এটাকে একটা পার্মানেন্ট ফর্মের দিকে নিয়ে যাওয়াটাই আমাদের টার্গেট, যাতে এই সিস্টেমটা থেকে যায়। ভবিষ্যতে যে কোনো কাজে, যে কোনো পারপাজে আমরা এই ডাটাবেসটা ইউজ করতে পারবো, সিস্টেম এনহ্যান্স করব, এইটা পার্মানেন্ট একটা শেপে থেকে যাবে আমাদের স্বচ্ছতাটা। আমি একটু মাননীয় পরিকল্পনা মন্ত্রী আপনার কাছে জানতে চাই, প্রধানমন্ত্রী আজকে আরো অনেকগুলো বিষয়ের ইঙ্গিত দিয়েছেন। যেমন তিনি বলেছেন যে আরো 50 লাখ মানুষ খাদ্য বান্ধব কার্ডের আওতায় আসবে। তিনি বলেছেন যে ইমাম মুয়াজ্জিনদের কথা তিনি ভাবছেন তাদের জন্য কিছু করা যায় কিনা, কারণ আপনি জানেন যে মসজিদগুলোতে এক ধরনের স্থবিরতা আছে, বিশেষ করে রমজানে তারাবি পড়ালে তারা অনেক টাকা পেতেন, সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছে। 7,000 আরো কওমি মাদ্রাসাকে তিনি সহায়তার কথা বলছেন। তিনি হিজড়া জনগোষ্ঠী সহ এরকম প্রান্তিক একেবারে যাদের আয় উপার্জন নেই তাদের কথা বলছেন। ফলে কর্মহীন এবং বিদেশ ফেরতদের জন্য স্বল্প সুদের ঋণের কথা তিনি বলছেন। ফলে এই বিশাল কর্মযজ্ঞ, এবং আমরা একটি সাধারণ ছুটির ভিতরে আছি, ফলে এই বিশাল কর্মযজ্ঞ যেটি প্রধানমন্ত্রী ভাবেন করতে চান রাজনৈতিকভাবে, তার রাজনৈতিক দর্শন থেকে, সেটি বাস্তবায়নের জন্য আমাদের মন্ত্রণালয়গুলো, আমাদের প্রশাসন কতখানি প্রস্তুত? আপনি সিভিল সার্ভিসেও ছিলেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী। যে কোনো দেশের জন্য আমি এখানে শুরুর দিকে বলতে চাই যে আমার প্রায় সকল নাগরিকেরই বোধহয় হাতে একটা এনআইডি আছে। দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। সেখানে আমাদের
ঠিকানাও আছে আমার, পার্মানেন্ট এড্রেস কোন জায়গায়, আমি ফ্লোটিং হই, ঢাকায় রিক্সা চালাই অথবা ভেজিটেবল বিক্রি করি, আমার বাপের ঠিকানা নীলফামারীতে বা সুনামগঞ্জে আমার বাড়ি, সেটা কিন্তু ওখানে রেকর্ড করা আছে মোস্ট কেসেস। এইটাকে ধরে যদি আমরা আগাই, প্লাস আমি যেটা বারবার বলছি, আমাদের বাই দিস টাইম একটা টেস্টেড উপজেলা জেলা অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে। উপজেলায় আমাদের নির্বাহী অফিসার, আমাদের পিআইও, ওনার যে ডাক্তার ইরাম সাহেব এবং খুব ভাইব্রেন্ট ইউনিয়ন পরিষদ আছে, চেয়ারম্যান আছে, মেম্বার, যদি তাদের সম্বন্ধে অনেক প্রশ্ন অনেক জায়গায় আছে, আমি সেইটা এড়িয়ে যাই। বাই এন্ড লার্জ 95% to 98% এই চেয়ারম্যান এবং মেম্বাররা তার দায়িত্ব আমার ধারণায় মোটামুটি ভালোই পালন করতেন। সুতরাং এইটাকে ধরে যদি আমরা আগাই, আমরা যতই বড় কাজ আসুক না কেন, আমরা যে সিস্টেমেটিক্যালি করি আমরা মোকাবেলা করতে পারবো। আমি আপনার দু একটা প্রশ্ন এখানে আসতে চাই। ডক্টর সেলিম রায়হান তিনি প্রথম প্রশ্ন তুলেছিলেন, একটা ধারণা করে ক্যাশ না দিয়ে মেটেরিয়াল চাল ডাল ইত্যাদি দিলে বোধ হয় মার্জিনালি বেটার বলে তিনি মনে করেন। আমি তার সঙ্গে ডিফার করি অত বিনীতভাবে। আমি মনে করি এটা ক্যাশ ইজ বেটার, কারণ চাল ডাল তো দেওয়া হবে, আপনি তো আরেক প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী আছেন আলোককে দিবেন। টাকার পাশাপাশি যদি খাদ্যদ্রব্যও দেওয়া যায়, উনি টাকা দেওয়ার বিরোধিতা করেন নাই কোনোভাবেই। লিকেজের সম্ভাবনা কম থাকে এবং তার ইউজ ভ্যালু, এই বাল্কি চাল ডাল ক্যারি করার চেয়ে, তেল ক্যারি করার চেয়ে, এটা ইজিয়ার ফর দিস ম্যান টু ইউজ অর ফর দিস ওমেন তার কাজে সরকার প্রধানের জন্য টু ডিসাইড ডিপেন্ডিং অন হার রিসোর্স বেস, কতটা কি পারে না পারে, অর্থমন্ত্রী মন্ত্রণালয় আছে, সবাই হিসাব করেন। তবে এক মাসের বেশি এই মুহূর্তে আমি মনে করি অনেকেই বাই এন্ড লার্জ মেজর পার্ট 90% প্লাস, যেহেতু আমরা ইজ আপ করছি, রিল্যাক্সেশন করছি, তার মূল পেশায় সে চলে আসবে। রিক্সা যদি তার পেশা হয়ে থাকে, সে তার মাসই যথেষ্ট। আমরা একটু ডক্টর সেলিম রায়হান আপনার কাছে ফিরতে চাই। আপনার কাছে প্রথম যে প্রশ্নটা সেটি হচ্ছে যে আমাদের একটা বড় সংকট হচ্ছে এখন জীবন বনাম জীবিকার একটা যুদ্ধ, এবং এখানে আমাদের সরকারকে অনেক কিছু খুলতে হচ্ছে, অনেক মানুষ কর্মহীন, আবার কিছু মানুষ কর্মে ব্যাক করতে চায়। আপনি যদি প্রবাসীদের কথা, আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি প্রবাসী কল্যাণ ব্যাংকে আরও 500 কোটি টাকা আমানত দিবেন, কর্মসংস্থান ব্যাংকের জন্য 2000 কোটি টাকার আমানত দিবেন। ফলে সরকারের শীর্ষ পর্যায় থেকে কিন্তু সেই বিষয়গুলো ভাবনায় আছে এবং সেগুলোর জন্য ব্যাংকগুলোকে কাজেও লাগানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে আমাদের যে অভিজ্ঞতা, সেখানে কাজ আমরা কতটুকু করতে সক্ষম, আমাদের ব্যবস্থা, আমাদের ব্যাংক বলি, আমাদের আমলাতন্ত্র বলি, আমাদের প্রশাসন বলি, সেগুলো তারাও নিশ্চিতভাবে করছেন। সেই জায়গায় চ্যালেঞ্জগুলো আপনি কি দেখেন? পরিকল্পনা মন্ত্রী যেটা বলেছেন, আমি একটু জাস্ট করছি। আসলে আমি কিন্তু ক্যাশ দেওয়ার বিপক্ষে কিছু বলিনি। আমি বলেছি যে অনেক ফ্যামিলিকে হয়তো খাদ্য সহায়তাটা আমাদের কন্টিনিউ করতে হতে পারে এই ক্রাইসিস টাইমে। আরেকটা জিনিস আমি একটু আপনার এই প্রশ্নের জায়গায় ব্যাংকিং সেক্টরে অথবা যে প্রশ্নটা করেছেন, বিশেষ করে এই সহায়তাগুলো, এই প্রোগ্রামগুলো মাননীয় প্রধানমন্ত্রী ওনার যে রাজনৈতিক সদিচ্ছা উনি প্রকাশ করেছেন সেটা বাস্তবায়নের জায়গাটায়, তার আগে আমি একটু বলতে চাই, এই যে লিস্টিং করা, এই যে তালিকা করাটা কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা কি একটু অ্যাওয়্যার আছি যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তারা কিন্তু একটা লিস্টিং করেছে, তারা ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেস 2018 সালে অক্টোবরে তারা কিন্তু 3.5 কোটি মানুষকে তারা ইনক্লুড করেছে। আমরা কি সেই ডেটাবেসে কোনো রকম সহায়তা নিচ্ছি? আমি এই প্রশ্নটা এই কারণেই করছি যে আমরা অনেক সময় দেখা যায় মাল্টিপল ইনিশিয়েটিভ নেই, কিন্তু কোনো ধরনের কোঅর্ডিনেশন থাকে না। অলরেডি কিন্তু বিবিএস এর কাছে একটা ডেটাবেস আছে, আমরা সেই ডেটাবেস থেকে কতটুকু সহায়তা পেতে পারতাম সেই ব্যাপারে আমি হয়তো প্রশ্ন রেখে গেলাম এখানে। কিন্তু যে প্রশ্নটা পরে যে প্রশ্নটা আছে যে আসলে এই যে আমাদের সিস্টেম, যেটা এই সিস্টেমে তো রাতারাতি কোনো পরিবর্তন হবে না। আমাদের ব্যাংকিং সেক্টরের সমস্যা আমরা জানি, আমলাতন্ত্রের সমস্যা আমরা জানি, কিন্তু এখন যেটা ক্রাইসিস টাইম, এই ক্রাইসিস টাইমের মধ্যে আমি অনেক মানে আমার কাছে যেটা সবচেয়ে বেশি আশা জাগায় সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী উনার যে রাজনৈতিক সদিচ্ছাটা উনি শক্তভাবে প্রকাশ করছেন এবং উনি বিভিন্ন রকম অ্যানাউন্সমেন্ট করছেন, যেটা আমরা দেখছি। উনি সবার আগে গার্মেন্টস সেক্টরের জন্য একটা প্যাকেজ নিয়ে ঘোষণা করেছেন, তারপর কিন্তু ইভেন্চুয়ালি নানা ধরনের স্টিমুলাস প্যাকেজ নিয়ে বলেছেন। এবং বাংলাদেশের যে স্টিমুলাস প্যাকেজ, এটা কিন্তু সাউথ এশিয়ার মধ্যে জিডিপির হারে জাস্ট ইন্ডিয়া দুদিন আগে যে অ্যানাউন্স করলো তার আগে কিন্তু সবচেয়ে বেশি ছিল 3.3%, এখন ইন্ডিয়া অ্যানাউন্স করেছে প্রায় 10% এর মতো।
কিন্তু এত বড় স্টিমুলাস প্যাকেজ হ্যান্ডেল করার জন্য আমাদের যে আমলাতন্ত্রের যে সহযোগিতা দরকার, আমাদের ব্যাংকিং সেক্টরে যে সহযোগিতা দরকার, সেই জায়গায় আমি আশা করব যে অনেক লুপহোলস আছে, কিন্তু আমরা এই ক্রাইসিস টাইমে যাতে সম্মিলিতভাবে কাজ করতে পারি। বিশেষ করে এই স্টিমুলাস প্যাকেজের একটা বড় অংশই কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরের মাধ্যমে ডিসবার্স হবে, এবং সেই জায়গাটা আমি চাই যে আমাদের ব্যাংকিং সেক্টরের যে প্রবলেম গুলো আছে, চ্যালেঞ্জ গুলো আমরা জানি, অনেক ওয়েল নোন চ্যালেঞ্জ, সেগুলো কিন্তু ওভারকাম করতে হবে। তা না হলে কিন্তু স্টিমুলাস প্যাকেজের যে মূল উদ্দেশ্য, টাইম মতো ডিসবার্স করতে না পারা, রাইট এফেক্টেড পিপলের কাছে অথবা সেক্টরের কাছে পৌঁছতে না পারা, তাহলে কিন্তু আমরা এই সমস্যায় থাকবো। আরেকটা প্রশ্ন যেটা করেছেন, আমি ওই জায়গায় একটু ছোট করে শেষ করব। জীবন এবং জীবিকার দ্বন্দ্বে আমরা হয়তো ওপেন আপ করছি, কিন্তু আমরা কি রিয়েলাইজ করছি প্রতিদিন কিভাবে আশঙ্কাজনক ভাবে এফেক্টেড মানুষের সংখ্যাও বাড়ছে? আমরা কি এভাবে যদি বাড়তে থাকে, তাহলে কি ইকোনমি এইভাবে ওপেন আপ করাটা আমি মনে করি কিছুটা কি অপরিকল্পিত হয়ে যাচ্ছে না? আমরা কি আরেকটু পরিকল্পিত ভাবে ওপেন আপ করার সুযোগ আছে কিনা? আমি মাননীয় যে মন্ত্রীরা যারা আছেন এখানে, তাদের কাছে আমি প্রশ্ন রেখে দিই। আমাদের সঙ্গে আমরা অনেকক্ষণ পরে যুক্ত করতে পেরেছি প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বীর বিক্রমকে। ডক্টর ইলাহি, স্বাগত আপনাকে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি যদি আলোচনা শুনে থাকেন, এই পুরো প্রক্রিয়াটার দারুণ প্রশংসা সবাই করছেন, কিন্তু কতগুলো চ্যালেঞ্জের কথাও বলা হচ্ছে, যে সঠিক সময়ে ডিসবার্সমেন্ট করাটা এত বড় অর্থ, এবং এটা আমাদেরকে আরো বড় সময় ধরে করতে হবে। প্রধানমন্ত্রী আরো বড় বড় পরিকল্পনা, কর্মসংস্থান ব্যাংক নেতার পরিকল্পনা, প্রবাসী ব্যাংক নেতার পরিকল্পনা, মানুষকে তিনি স্বল্প সুদে ঋণ দিতে চান, উনি গার্মেন্ট সেক্টরে টাকা দিতে চান। ফলে পুরো বিষয়টা আমাদের অর্থনীতিতে কি প্রভাব ফেলবে এবং সেটা ব্যবস্থাপনা করার মতো সক্ষমতা আমাদের ব্যাংকিং সেক্টর, আমাদের প্রশাসন যন্ত্রের কতখানি আছে, সে জায়গায় আপনি কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা? চৌধুরী, আমরা কি ওনাকে ফোনে সংযুক্ত করতে পারি? ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীকে আমরা তাহলে ফোনে ট্রাই করতে পারি। আমরা কোনো কারণে ওনার অডিওটি পাচ্ছি না। আমি একটু তানভীর আহমেদ মিশুক আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই ডক্টর সেলিম রায়হানকে শুনছিলেন। উনি আপনারাও যেহেতু পরিসংখ্যান ব্যুরোর ডাটাটা আমরা কাজে লাগিয়েছে কিনা আমি জানি না, আপনি সেটির উত্তর দিতে পারবেন কিনা বা আপনার জানা আছে কিনা সেটি একটি প্রশ্ন। পাশাপাশি এই যে একটা সদিচ্ছা সঠিক সময়ে, উনি বলছেন ঈদ উপহার, আপনিও বলছেন ঈদের আগেই বাস্তবায়ন করা। ঈদের খুব বেশি সময় নাই, আমরা জানি ঈদ একেবারেই দরজায় করানোর চেয়ে আর ৮-৯ দিন বাকি। ফলে তার আগে আমরা এটা পৌঁছাতে পারবো কিনা? সব অপারেটরদের সঙ্গে আপনাদের নিশ্চয়ই একটা কোঅর্ডিনেশন মিটিং হয়, আপনাদের নিশ্চয়ই একটা লক্ষ্য মাত্রা দেওয়া হয়েছে যে এই দিনের ভিতরে এটা করতে হবে। ফলে সে জায়গাটায় কতখানি আশাবাদী আপনি? জি, ধন্যবাদ। আমার সেলিম ভাইয়ের এই ডাটাটার ব্যাপারে আমার আইডিয়া নেই যে ওই ডাটাটা ইউজ করা হয়েছে কিনা এখানে। বাট আমি ধন্যবাদ জানাতে চাই ত্রাণ এবং দুর্যোগ কল্যাণ মন্ত্রীকে, আইসিটি মিনিস্ট্রিকে, যে তারা আমাদের যে ডাটাগুলি দিয়েছে, ডাটাগুলির মধ্যে আমরা যখন এনআইডি ভেরিফিকেশন করছি, এরর পার্সেন্টেজ কিন্তু খুবই কম। নর্মালি আমরা যদি কোনো প্রাইভেট কোম্পানির ডিসবার্সমেন্টগুলি দেখি, সেখানেও দেখা যায় 5 to 7% ডাটা এরর থাকে, বাট এখানে আমরা 3 to 4% পাচ্ছি। আর আপনি ডিসবার্সমেন্টের টাইমিংয়ের কথা বললেন, টাইমিংটা হচ্ছে যে আমরা ডাটা পাওয়ার সাথে সাথে উইদিন 10 মিনিটস আমরা আসলে ডিসবার্সমেন্ট করে দিচ্ছি। এখন ব্যাপার হচ্ছে, এখানে আসলে বাংলাদেশ ব্যাংকও খুব সহযোগিতা করছে। ওনারা গতকাল রাত 10টা পর্যন্ত আমাদের জন্য কাজ করেছে, অর্থ মন্ত্রণালয় সহযোগিতা করছে, সবাই আসলে একসাথে মিলেই কাজ করছে। সো ডাটাগুলো যখনই আমরা পাচ্ছি আমরা আসলে ডিসবার্সমেন্ট করে দিচ্ছি। এবং আমি যতটুকু জানি যে আগামীকাল বন্ধের দিন শুক্র শনিবার, এই সময়ও ডাটা তারা দিচ্ছেন এবং আমরা ওই ডিসবার্সমেন্টের কাজগুলি চালিয়ে যাচ্ছি। সো আমরা আশা করছি যে এটা এই সামনের সপ্তাহের মধ্যে পুরোটা শেষ হয়ে যাবে, না হলে নেক্সট উইকের প্রথম 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত। এবং আমাদের কোঅর্ডিনেশন চলছে বিকাশের সাথে, রকেটের সাথে, এবং তারাও আমাদের সাথে সেম পেসি কাজ করছেন। জি, অনেক ধন্যবাদ। আমরা আবার একটা বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে আমরা দেখতে চাই আমরা ডক্টর তৌফিক ইলাহির সঙ্গে যুক্ত হতে পারি কিনা। দর্শক আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই।
দর্শক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা, শেষ পর্যন্ত তাকে আমরা সংযুক্ত করতে পেরেছি। ডক্টর চৌধুরী, আপনি যদি শুনতে পান প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন। এর বাইরেও তিনি আরও পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য ভাবছেন, উনি কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ভাবছেন। আমরা চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলছিলাম এই অংশে, যে এই বাস্তবায়ন করার জন্য তার যে সদিচ্ছা, তার যে মনোভাব, সেটি বাস্তবায়ন করার জন্য আমাদের নেতারা, আমাদের প্রশাসন যন্ত্র, আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের সক্ষমতা কতটুকু, সেই জায়গাটা যদি না করতে পারি তাহলে তো পুরোটাই আসলে ভেস্তে যেতে পারে। ডক্টর চৌধুরী, আচ্ছা, একটা জিনিস বলে নেই যে এই যে সংখ্যায় যে আসলেন মাননীয় প্রধানমন্ত্রী, এর পিছনে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়েছে। যেমন আমাদের বাংলাদেশের জিডিপির 53% আসে সেবা খাত, এবং সেই সেবা খাতের অর্ধেকের বেশি লোক এই আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে। যেগুলো মাননীয় প্রধানমন্ত্রী যে বললেন যে এলাকাগুলো বেকার, আপনার কৃষি শ্রমিক বা ট্রান্সপোর্ট ওয়ার্কার বা আপনার নৌকা চালায়, ছোট দোকান চালায়, এদের সংখ্যাটা যেটা আমরা গবেষণা করে দেখলাম যে এদের সংখ্যাটা 1.5 কোটি থেকে 2 কোটি হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাইলেন যে না, তাহলে আমরা 2 কোটি লোকের কাছে আমরা পৌঁছাবো, এবং সেই 2 কোটি লোকের পৌঁছানোর জন্যই এই 2,500 টাকা করে একটা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এবং এটা মনে রাখতে হবে যে আমাদের এই দেশের প্রেক্ষিতে এটা একটা অভূতপূর্ণ একটা পদক্ষেপ। পৃথিবীতে এখন এমন একটা সমস্যা যাচ্ছে, পৃথিবীর 100 বছরে এরকম স্বাস্থ্য এবং অর্থনৈতিক অভিঘাত কোনোদিন দেখেনি। সুতরাং এই অভিঘাতের মধ্যে থেকে আমাদের মতো ছোট দেশ আল্লাহর মেহরবানি থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যেটুকু অগ্রসর হতে পারছি, এটার জন্য আমরা সবাই আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। এখন একবার যদি আপনার একটা সিদ্ধান্ত হয়ে যায়, আমাদের ডিভিশনাল কমিশনার আছেন, তার সাথে আমি অনেক আলাপ করেছি যে কিভাবে এটাকে সবচেয়ে সুস্থভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া যায়। এবং সেই জন্য এই প্রযুক্তি, যেটা আমাদের প্রথম এই দ্বিতীয় ধাপে যেটা ছিল যে আমরা ডিজিটাল বাংলাদেশ করব, তারই প্রেক্ষিতে কিন্তু এই প্রযুক্তিটাকে ব্যবহার করা হলো। এবং আল্লাহর মেহরবানিতে পরে এসে এটা কত কাজে লাগলো যে আপনার কোন রকম ইন্টারমিডিয়েশন ছাড়া, মধ্যস্থতা ছাড়া, অনেকটা নিমিষে যদি একবার সিদ্ধান্ত নিমিষে টাকাটা পৌঁছে যাচ্ছে আপনার সুবিধাগুলির কাছে। এখন সেটা আমরা এটা করতে গেলে যেটা আমাদের মাঠ পর্যায়ে যেটা লাগবে, যেটা এরা অনেক সময় নিয়ে, আপনি মনে করতেছেন আজকে সিদ্ধান্ত, কিন্তু মাঠ পর্যায়ে এটা নিয়ে 1 মাসের উপরে কাজ হয়েছে। 1 মাসের উপরে কাজ হয়ে বিভিন্নভাবে এটাকে ভেরিফাই করা হয়েছে, যাতে যারা যারা সুবিধাভোগী তারাই যেন পায়, যেন একজন দুবার না পায়। কিন্তু টেকনোলজি আমাদেরকে এটা সাহায্য করেছে। কারণ একবার আপনি এনআইডি নিয়ে যদি কাজ করেন, ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, তাহলে ওটা দিয়ে একবার যদি আপনি কাউকে লক করেন, তাহলে সে 2বারও নিতে পারবে না, এবং সে পেল কিনা তা আপনি নিশ্চিত থাকলেন। সেজন্য ভবিষ্যতেও যেগুলো কর্মকর্তা নেওয়া হবে, আমরা যেসব জনভিত্তিক মানুষের আয় উপার্জন, এটা সবচেয়ে বড়, স্বাস্থ্যের সাথে যাচ্ছে, এটা সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এখন যেহেতু আস্তে আস্তে শিল্প, তারপর সেবা খাত খুলে দেওয়া হচ্ছে, দোকানপাট খুলে দেওয়া হচ্ছে, এখন মানুষের হাতে যদি টাকা যায়, সেই টাকা যা তারা যখন নিজের আগে ব্যবহার করবে, একদিকে যেমন তারা নিজেরা আস্থা পাবে, বাজারে তখন এটার আবার অনেক মাল্টিপ্লায়ার এফেক্ট হবে। তাতে আমাদের আমরা একদম শেষ সময়ে, আমি হয়তো সব অতিথির কাছে যেতেও পারবো না, আমি একটু মাননীয় পরিকল্পনা মন্ত্রী আপনাকে একদম ছোট্ট করে যেটি বলতে চাই, যে আপনি কি মনে করেন সামগ্রিকভাবে আমরা এই করোনার যে অর্থনৈতিক ধাক্কা, সেটি সামলে উঠতে পারবে বাংলাদেশ? আমি তো আশা করি পারবে, তবে যেহেতু আমাদের ভবিষ্যৎ আনসার্টেন, আমি সবসময় বলা যায়। আমি দু একটা পয়েন্ট এখানে যেটা আসছে বলতে চাই, এই যে টাকাটা যেন 50 টাকা দেওয়া সরাসরি তার
অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তার বিকাশ অ্যাকাউন্ট বা যে হোক, রকেট হোক বা হোয়াটএভার আছে। সুতরাং ব্যাংকের যে একটা ভীতি বা সংশয় আছে চ্যানেলের, সেইটা কিন্তু এই 50 লাখ যে 2,500 ট্রান্সফারে এটা কাজ করবে না। আপনার যে ভীতিটা আদার ট্রান্সফার তার মতো ওয়ারি, এই যে বড় ট্রান্সফার যেগুলো প্রযোজনা প্যাকেজের ইন্ডাস্ট্রির জন্য, এসএমইর জন্য যেগুলো ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে, ওখানে একটা ভীতি আছে। বা সেখানে তো she has said clearly যে ব্যাংক ক্লায়েন্টের যে একটা এস্টাবলিশ সম্পর্ক নীতি আছে, ডিউ ডিলিজেন্স, যেগুলো পালন করে টাকা দিবে। সুতরাং যেটি আমি একটু ডক্টর সেলিম রায়হান আপনাকে একদম এক বাক্যে একটু বলতে বলি যে আপনি কি মনে করেন এটা বাস্তবায়নের ক্ষেত্রে আপনার একটা পরামর্শ চাই। যেটা বলবো কুইকলি সেটা হচ্ছে যে আমি অবশ্যই মাননীয় মন্ত্রীর সাথে আমি আশা ব্যক্ত করতে চাই যে আমাদের রিকভারি হতে হবে ইকোনমির, এবং যত কুইক রিকভারি হওয়া যায়। কিন্তু এত বড় যে এই সামনের বাজেট আসছে এবং স্টিমুলাস প্যাকেজ যেটা অ্যানাউন্স করা হয়েছে, সেটাকে নিশ্চিত করতে হবে যা অর্থ যেটা বলা হয়েছে, যে কর্মসূচি নেওয়া হয়েছে, সেটা প্রপার ইমপ্লিমেন্টেশন। যে ক্ষেত্রে আমাদের আসলে অনেক সময় ঘাটতি থাকে, আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না, অনেক বড় প্রোগ্রাম আমরা অনেক সময় নেই। এই ক্রিটিক্যাল টাইমে এখন কিন্তু এই ধরনের স্টিমুলাস প্যাকেজ এবং সামনে বাজেট যে ঘোষণাগুলো হবে তার প্রপার ইমপ্লিমেন্টেশনটা খুবই জরুরি আমাদের ইকোনমিক রিকভারি। জি, আমি একটু তানভীর আহমেদ মিশুক আপনার কাছে খুব ছোট্ট করে শুনতে চাই, এই ঘটনাটা যদি আপনারা সাকসেসফুলি করতে পারেন, ইট উইল বি হিস্টোরি, এবং আপনাদের কথা নিশ্চয়ই মানুষ বহুদিন মনে রাখবে। ফলে সেই চ্যালেঞ্জটিকে উতরে যাওয়ার ব্যাপারে কতখানি আশাবাদী আপনি? আমরা 100% আশাবাদী। বাট আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই। আমি আমার বক্তব্য শুরুতে বলেছিলাম এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই যে সারা পৃথিবীর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা বিভিন্ন ধরনের সহযোগিতা অফার করেছে। বাট চিন্তা করে দেখেন, তারা দিয়েছে কিন্তু যারা ট্যাক্স দিচ্ছে তাদের জন্য। আর আমাদের প্রধানমন্ত্রী কতটুকু মানবিক, উনি দিয়েছেন যারা জীবনে কোনোদিন ট্যাক্সের আওতায় যেতে পারবেন না সেই মানুষগুলিকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছেন। এটা কিন্তু ওয়ার্ল্ডের অসাধারণ এবং দারুণ। আমি আপনাকেও আর সময় দিতে পারছি না, আমি একটু ছোট্ট করে আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার আপনার কাছে যেতে চাই। একটি প্রশ্ন এসেছিল যে পরিসংখ্যান ব্যুরোর যে পরিবার ভিত্তিক ডাটা সেটা আমরা ব্যবহার করছি কিনা, এবং আপনি কি চ্যালেঞ্জ দেখেন একদম মাঠ পর্যায়ের কর্মকর্তা হিসেবে? পরিসংখ্যানের ডাটাবেসটা আসলে এখনো তারা অফিসিয়ালি পাবলিশ করেনি, কিন্তু এই ডাটাবেসটা আমরা তাদের কাছ থেকে নিয়েছি, যেটুকু কাজে কমপ্লিট হয়েছে, এবং আমরা এটা মাঠে পাঠিয়েছি। এবং এই ডাটাবেসটাই কমপ্লিট না, কারণ আমাদের ফ্লোটিং কিছু মানুষ আছে যারা এই ডাটাবেজে নাই, এবং এই ডাটাবেসটার উপরে ভিত্তি করে আমাদের কাজটা আমরা কোন জেলায় করেছি। এটা কিছুটা হয়েছে। চ্যালেঞ্জটা হচ্ছে ঈদের কারণে আমাদের টাইমটা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু আমার সাজেশন থাকবে যে ঈদের চ্যালেঞ্জটা মিটে যাওয়ার পর এই ডাটাবেসটাকে একটা সমন্বিত ডাটাবেস এবং সবার সাথে সমন্বিতভাবে এটাকে যেন লং রান আমরা ইউজ করি। আমি একটু মাননীয় প্রতিমন্ত্রী একদম শেষ সময় 30 সেকেন্ড সময়, আমি জানি এই কমিটির প্রধান আপনি, এর সফলতা হলে তার কৃতিত্ব যেরকম আপনার মন্ত্রণালয় হবে, ব্যর্থতা হলেও দায়ভার আপনাকে নিশ্চয়ই নিতে হবে। সেই বিষয়টা নিশ্চয়ই আপনার মন্ত্রণালয় মাথায় রাখছে, মাননীয় প্রতিমন্ত্রী। জি, আমরা কিন্তু এই প্রথম কিন্তু অনলাইনে অর্থ সহায়তা দিচ্ছি না। আমরা সবাই ভুলেই গেছি যে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 1.5 কোটি প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে এই শিওর ক্যাশ রূপালী ব্যাংকের মাধ্যমে অনলাইনে কিন্তু প্রতি বছর প্রতি মাসে 100 টাকা করে দিয়ে যাচ্ছেন। সেখানে 1.5 কোটি পরিবারকে 1.5 কোটি জনকে দেওয়া হচ্ছে, সেখানে 50 লক্ষ দেওয়াটা আমার কাছে খুব বড় চ্যালেঞ্জ হচ্ছে না। আমাদের অভিজ্ঞতা আছে, সফলতা আছে। আপনার জন্য অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ ডক্টর এনামুর রহমান, অনেক ধন্যবাদ ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বীর বিক্রম, অনেক ধন্যবাদ জনাব এম এ মান্নান মাননীয় পরিকল্পনা মন্ত্রী, অনেক ধন্যবাদ মোস্তাফিজুর রহমান, ডক্টর সেলিম রায়হানও। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের প্রত্যাশা প্রধানমন্ত্রীর যে সদিচ্ছা এবং মানুষের জন্য যে টাকা যাদের জন্য বরাদ্দ তাদের হাতে এই টাকাটি পৌঁছে যাওয়ার কথা। এটি নিয়ে কোনো সমালোচনা হোক, এটি নিয়ে কোনো ধরনের অব্যবস্থাপনা হোক, সেটি নিশ্চয়ই আমরা কেউ চাই না, এবং নিশ্চয়ই আমাদের প্রশাসন, আমাদের রাজনীতিবিদ, আমাদের মাঠ পর্যায়ের নেতা সবাই সে সততার স্বাক্ষর রাখবেন মানুষের এই কঠিন সময়ে, এবং সেটি যদি করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এই সংকটে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবো। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। অনেক ধন্যবাদ।